তাহলে এই চ্যাপ্টারটার সাথে আগের চ্যাপ্টারের একটা ক্রোনোলজি রয়েছে, একটা সম্পর্ক রয়েছে, ধারাবাহিকতা রয়েছে। কিরকম ধারাবাহিকতা রয়েছে? গত চ্যাপ্টারে আমরা পড়েছি তাপমাত্রা এবং এন্ট্রপি। তো এটাও কিন্তু থার্মোডিনামিক্স এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, তাপমাত্রা এবং এন্ট্রপির যে রিলেশন গুলো। আচ্ছা, এখানে আমরা পড়বো গ্যাসের তাপগতিবিদ্যা। তাহলে দেখো, তোমরা যে আদর্শ গ্যাস পড়েছো ইন্টারমিডিয়েটে, বা এর আগে হিট অ্যান্ড থার্মোডিনামিক্স পড়েছো বোধহয় ফার্স্ট ইয়ারে, সেগুলির সঙ্গে এই কনসেপ্ট গুলো একদম অ্যাজ ইট ইজ। তাহলে তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে ওখানে আমরা সিস্টেম বিবেচনা করে করিনি, আমরা করেছি নির্দিষ্ট পরিমাণ গ্যাস অথবা আদর্শ গ্যাস, নির্দিষ্ট আয়তনের গ্যাস, এই ধরনের শব্দ বা কনসেপ্ট ব্যবহার করে এক কথায় একটা মানে ব্যাপক অর্থে আমরা জিনিসগুলোকে প্রয়োগ করেছি। কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যখন পড়ছি, খেয়াল করে দেখো এখানে আমাদের মূল মানে তফাৎটা হলো আমরা এখানে স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি, সব জায়গাতে স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি আমরা অ্যাপ্লাই করবো। আর যে কারণে আমাদের এখানে বিভিন্ন রকম ফাংশন অ্যাপ্লাই করতে হয়েছে, ডিস্ট্রিবিউশন ফাংশন, তারপরে তোমার কি বলে আহ অর্থাৎ বন্টন চলক বা বন্টন অপেক্ষক, তারপরে বিভাজন স্যার অপেক্ষক। আপনার কথা না স্যার, স্পষ্ট বোঝা যাচ্ছে না স্যার। নেটে ডিস্টার্ব করছে মনে হচ্ছে, তাহলে লাইন চেঞ্জ করে দিচ্ছি, অসুবিধা নেই, কারণ আমার তো একাধিক লাইন রয়েছে, ক্লাসে যাতে সমস্যা না হয় সেই জন্য জান- আমি চেঞ্জ করে দিচ্ছি, দাঁড়াও। এখন দেখো তো কেমন শোনা যাচ্ছে? এখন কি শুনতে পাচ্ছি আমরা সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। এখন ওকে, শোনা যাচ্ছে। ওকে। এই কনসেপ্ট গুলো আমরা এখানে ইনকর্পোরেট করব, এবং সেই আলোকে আমরা ওই বিষয়বস্তুগুলোকে আলোচনা করব, এবং আমরা একটু ভিন্নভাবে প্রকাশ করব। দেখো, কিছু জিনিস একটু ভালো করে খেয়াল করতে হবে। সেটা হচ্ছে, আমরা এখানে পর্যবেক্ষণের শুরুতে এক পারমাণবিক গ্যাস বিবেচনা করব, যেখানে পরমাণুকে একটা বিন্দু হিসেবে গণ্য করা যায়। সেক্ষেত্রে শুধুমাত্র স্থানান্তর গতিশক্তি, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই টোয়াইস এম, পি এর যেহেতু তিনটা কম্পোনেন্ট, সেই হিসেবে পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার পি জেড স্কোয়ার, এই জিনিসগুলো হচ্ছে মৌলিক, মাথায় রাখতে হবে। আমাদের পর্যালোচনায় গ্যাসের তাপগতীয় গুণাবলীর সংশ্লিষ্ট বিধায় বিভাজন অপেক্ষক জেড নট ইজ ইকুয়াল টু সামেশন ওভার এস ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইএস এর সম্ভাব্য শক্তি পাল্লা, ভরবেগ অথবা বেগের পাল্লার মধ্যে প্রতি এস অবস্থার জন্য প্রত্যাশিত বন্টন সংখ্যা এনএস এর প্রয়োজনীয়তা রয়েছে। খেয়াল করো, এটা হচ্ছে বিভাজন অপেক্ষক জেড নট ইজ ইকুয়াল টু সামেশন ওভার এস ই টু দি পাওয়ার মাইনাস বি ইএস। তাহলে জেড নটটাকে আমরা বিভাজন অপেক্ষক হিসেবে ডিফাইন করেছি এভাবে। আর সম্ভাব্য শক্তি পাল্লা মানে এনার্জি রেঞ্জ, তারপরে মোমেন্টাম বা ভেলোসিটি রেঞ্জ, যেটা আমাদের এস অবস্থা বা এস স্টেটের জন্য প্রত্যাশিত কোয়ান্টাম সংখ্যা এনএস এর প্রয়োজনীয়তা রয়েছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, এই যে নিউক্লিয়ার ফিজিক্স এর এস স্টেটের সাথে এটা মিলিয়ে ফেলো না, কারণ এইটা কিন্তু ওই এস স্টেট নয়। ওটা এস অবস্থা ছিল, অন্য কথা। যেখানে এস ইজ ইকুয়াল টু ওয়ান, এল ইকুয়াল টু জিরো হলে আমরা বলেছি এস স্টেট ইন নিউক্লিয়ার ফিজিক্স। এটা কিন্তু সেই জিনিস নয়, এটা যে ডিফাইন করেছো তুমি একটি স্টেটকে এস দিয়ে, এস অবস্থার জন্য বলছো তুমি।
বিষয়টা এরকম। তাহলে অবস্থা ঘন অবস্থার ঘনত্ব এবং বিভাজন অপেক্ষকের ডেফিনেশনটা আমরা একটু ক্লিয়ার করি, প্লাস তাদের রিলেশনটা একটু দেখি কিরকম। তাহলে পার্টিশন ফাংশন এবং ডেন্সিটি অফ স্টেটস, এই ডেন্সিটি অফ স্টেটস কিন্তু আমরা এর আগেও পড়ে এসেছি। আমরা যদি ইএস শক্তি, যে বলেছি যেহেতু এস স্টেট, তাহলে আমরা এখানে সবকিছু এস দিয়ে ডিফাইন করছি। ইএস শক্তি সম্পন্ন বিচ্ছিন্ন অবস্থার কণা সংখ্যার প্রত্যাশিত মানের জন্য আমরা জানি দিস ইজ তোমার পার্টিশন ফাংশন এবং টোটাল যে অনুসংখ্যা রয়েছে তার মধ্যে থেকে আমরা প্রত্যাশিত বা এক্সপেক্টেড ভ্যালু কণা সংখ্যা কত হতে পারে সেটাকে আমরা কিভাবে বের করবো। দেখ, প্রথমে হচ্ছে জেড নট মানে সামেশন ওভার অল ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইএস, পুরোটা। তার মধ্যে তার মধ্যে আমার একটি মানে এই যে এনার্জি, স্পেসিফিক এনার্জি রেঞ্জ আমি বলেছি, তার মধ্যে কতটুকু পরিমাণ বা কি সংখ্যক পরিমাণ এখানে থাকতে পারে। তাহলে সম্ভাব্য সংখ্যা এবং টোটাল সংখ্যার যে তোমার ভাগফল, সেটাকে আমরা বলছি প্রত্যাশিত মান। তো এটাও কিন্তু এক ধরনের সম্ভাব্যতা, মানে অর্থাৎ উম, কি পরিমাণ সংখ্যক কণাকে আমি এই শক্তি রেঞ্জের মধ্যে পাচ্ছি। দেখো, এন ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা, এটা হচ্ছে জাস্ট বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন, মানে ফাংশনের যে গুণক। বিটা মানে 1/kT, আর এপসাইলন এস মানে এই যে ইএস অর্থাৎ এনার্জি, আর নিচে হচ্ছে টোটাল বিভাজন ফাংশন। তো বিভাজন ফাংশন দিয়ে যখন আমি টোটাল বিভাজন ফাংশন দিয়ে যখন ভাগ করছি, তাহলে আমি কত পোর্শন পাচ্ছি এই ডিস্ট্রিবিউশন অনুযায়ী, তার অনুপাতটাই হচ্ছে মূলত কণার প্রত্যাশিত মান। সো ইটস এ ডেফিনিশন, এটা মাথায় রেখো। এটাকে ডিফাইন করার নিয়ম হচ্ছে এটাই। দেখো, এন হলো মোট কণার সংখ্যা, জেড নট বিভাজন অপেক্ষক, এবং ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইএস হলো বোল্টজম্যান গুণক। বিবেচ্য কণিকা চিরায়ত, দ্যাট মিনস ক্লাসিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বিধায় স্তরসমূহের বিচ্ছিন্ন আচরণ অগ্রাহ্য করা যায়, তাই অবস্থার ডিএস পরিমাণ ব্যবধিতে আমরা যে এস স্টেট ধরেছি তার যদি ব্যবধি আমরা এস প্লাস ডিএস কল্পনা করি, তাহলে ডিএস ব্যবধিতে এই সংখ্যাটা হবে ডিএন ইজ ইকুয়াল টু এন ডিএস। এই সমীকরণ থেকে দেখো, ডিএন ইকুয়াল টু এন ডিএস আমরা বলতে পারি। অনুরূপ চিরায়ত বলবিদ্যার কণাকে গামা দশা স্থানে, গামাটা দিয়ে পরবর্তীতে আমরা ভলিউমও প্রকাশ করে থাকি। তো গামা দশা স্থানে কণাটির অবস্থান নির্দিষ্ট করা হয়, অর্থাৎ কণাটি আর এবং আর প্লাস ডিআর এবং পি ও পি প্লাস ডিপি পাল্লার মধ্যে। আর এবং আর প্লাস ডিআরটা হচ্ছে অবস্থান নির্দেশক, দশার অবস্থান নির্দেশ করছে। আর পি এবং পি প্লাস ডিপি নির্দেশ করছে তার মোমেন্টাম রেঞ্জ। তাহলে আমরা জানি যে ফেজ স্পেসের মানে টোটাল হচ্ছে 6 ডাইমেনশন, অর্থাৎ অবস্থান নির্দেশক 3টা আর মোমেন্টাম নির্দেশক 3টা, এক্স ওয়াই জেড। তাহলে সেক্ষেত্রে পাল্লার মধ্যে, তাহলে আমি যদি আহ হিসাব করি, তাহলে ওই উপাদান মানে এলিমেন্টটা হচ্ছে ডিটাও ইজ ইকুয়াল টু ডিআর ডিপি, উপাদানের মধ্যে অবস্থান করে। পরবর্তী কার্যক্রমের জন্য প্রয়োজন হলে ডিটাও উপাদানের মধ্যস্থিত অবস্থার সংখ্যা, যাকে দশা স্থানে প্রতি একক ব্যবহৃত অবস্থা ঘনত্ব বলা হয়। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এর আগে পড়েছি যে মিনিমাম ভলিউম অফ ইউনিট সেল হচ্ছে তোমার এইচ কিউব। সুতরাং এইচ কিউব আয়তনের মধ্যে অবস্থা ঘনত্ব হচ্ছে 1, যেহেতু দিস ইজ দ্য ভলিউম অফ দ্য ইউনিট সেল ইন দ্য ফেজ স্পেস। তাহলে এর ঘনত্বকে আমরা 1 বিবেচনা করে, এইচ কিউব আয়তনের ঘনত্বকে যদি 1 বিবেচনা করি, তাহলে আমরা পাচ্ছি ডিএস ইজ ইকুয়াল টু ডিএস বাই ডি গামা ইন্টু ডি গামা। এটা তো আমরা জাস্ট রিঅ্যারেঞ্জ করে লিখলাম, ডিএস বাই ডি গামা ইন্টু ডি গামা, মানে ডিএস টা ডিএসই আছে, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে ডিএস বাই ডি গামা মানে হচ্ছে জি গামা। তো সো জি গামা ইন্টু ডি গামা। এখন জি গামা এর ভ্যালুটা হচ্ছে তোমার মানে জিকে তো আমরা স্ট্যাটিস্টিক্যাল ওয়েট হিসেবে জানি বা চ্যুতি হিসেবে জানি। তাহলে ওর
মান হচ্ছে পার এইচ কিউব, যেহেতু এইচ কিউবের এক ঘনত্ব আমরা গণ্য করি, তাহলে 1/h³ হচ্ছে জি গামা এর ভ্যালু ইন্টু ডি গামা। ডেফিনেশনটা এইভাবে এখানে আমরা ইন্ট্রোডিউস করেছি। তাহলে জি গামা মানে হচ্ছে, দেখো, dS/d গামা, 1/h³ হলো দশার স্থান অবস্থা ঘনত্ব। তাহলে ডিএন এর ভ্যালুটা দাঁড়াচ্ছে এরকম, NS/h³ ইন্টু ডি গামা, এই যে এখান থেকে আসছে। এবার এই ডি গামা এর ভ্যালু হচ্ছে DR/dP। ডিআর মানে ডিএক্স ডিওয়াই ডিজেড, আর ডিপি হচ্ছে ডিপিএক্স ডিপিওয়াই ডিপিজেড। এই সেন্স এটা ব্যবহার করা হয়েছে। সুতরাং ডিটাও যে ভলিউম এলিমেন্ট, সেটার ভলিউম দাঁড়াচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড ডিপিএক্স ডিপিওয়াই ডিপিজেড। ভরবেগের এক্স উপাংশ পি এক্স এর বিপরীতে কণার বন্টন অর্জনের জন্য উপরের সমীকরণ ডিভি ইজ ইকুয়াল টু ডিএক্স ডিওয়াই ডিজেড এবং পিওয়াই ও পিএক্স এর উপর সমাকলন করতে হবে। ফলত দেখা যায়, মানে জাস্ট এক্স কম্পোনেন্টের জন্য যদি আমরা বিবেচনা করি, ফলত দেখা যাচ্ছে যে ডিএন মানে উই আর কনসিডারিং অনলি এক্স ডিরেকশন, বোথ এক্স অ্যান্ড পিএক্স। তাহলে ভরবেগের এক্স উপাংশ হচ্ছে পিএক্স এবং তার এগেনস্টে আমরা যদি বন্টনটা বিবেচনা করি, তাহলে সেক্ষেত্রে ডিভি এর মান হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড এবং সমাকলনটাকে দাঁড়াচ্ছে তোমার ডিভি এবং পিওয়াই পিজেড এর সাপেক্ষে। তাহলে ওই ফাংশনকে, অর্থাৎ নাম্বার অফ, আমরা যে ডিএন কে আমরা ডিফাইন করলাম, ডিএন কে আমরা পাচ্ছি ডিএন অ্যাজ এ ফাংশন অফ মোমেন্টাম পিএক্স, অর্থাৎ যেহেতু আমরা এক্স কম্পোনেন্ট অফ মোমেন্টাম বিবেচনা করেছি, এবং তার দিকে তার ডেভিয়েশন হতে পারে ডিপিএক্স। সো ডিএন উইল বি ট্রিটেড অ্যাজ এ ফাংশন অফ এনপিএক্স ডিপিএক্স। এবার আসো এনপিএক্স ডিপিএক্স, এটাকে আমরা যদি এখন ইন্টিগ্রেট করতে চাই, ইন্টিগ্রেশন হবে পি ওয়াই এবং পিজেড এর সাপেক্ষে ইন্টু ডিপিএক্স ডেভিয়েশন। তাহলে এনপিএক্স মানে হচ্ছে V/h³ দিস। এনপিএক্স এর ডেফিনেশনটা হচ্ছে V/h³ ইন্টিগ্রেশন ডিপিওয়াই ডিপিজেড ইন্টু এভারেজ expected value of the number of particles in that state NS এবং ইন্টু ডিপিএক্স। খেয়াল করো ডিপিএক্সটা কিন্তু ইন্টিগ্রেশনের বাইরে, ইন্টিগ্রেশনের ভিতরে না। এভাবে এখন যদি আমরা এটাকে একটা বলয় চিন্তা করি, মনে করো ডিপি পরিমাণ ব্যবধিতে, মোমেন্টাম ব্যবধিতে একটি বলয় চিন্তা করি, তার আয়তন হবে ডিপিএক্স ডিপিওয়াই ডিপিজেড ইজ ইকুয়াল টু 4 পাই পি স্কোয়ার ডিপি, 4 পাই পি স্কোয়ার ডিপি। এটা আমি একটু দেখাই তোমাদেরকে, দাঁড়াবেন। তো সে ধরনের জিনিস তোমরা আগেও করেছো, মানে কনসেপ্ট গুলোকে একটু এঁকে দেখতে পারলে হয় কি যে আইডিয়াটা আর একটু পরিষ্কার হয়। যদিও স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থিওরিটিক্যাল ফিজিক্স তো, কিন্তু প্রথম থিওরিটা ভালো করে একটু মাথায় ঢুকলে পরেরগুলি বুঝতে সুবিধা হবে, যে আমরা কিভাবে চিন্তা করছি, কাকে চিন্তা করছি, কেন চিন্তা করছি, এটা বুঝতে সুবিধা হবে। কনসেপ্ট হচ্ছে এরকম, আমরা মোমেন্টাম স্পেসে বলয়টাকে এভাবে যদি চিন্তা করি, ফর এক্সাম্পল এদিকে পিএক্স পিওয়াই পিজেড, এই যে স্ক্রিনে টাচ করছো আবার তোমরা, ব্যাপ্তিটা কিভাবে ধরা হয়, এই হচ্ছে তোমার পি, আর এইটা হচ্ছে পি প্লাস ডিপি। তাহলে রেডিয়াসটাকে আমরা কিভাবে বলছি দেখো,
তাহলে এই থিকনেসটা হচ্ছে ডিপি, এই থিকনেসটা হচ্ছে ডিপি। আমরা যদি এই জায়গাটার ভলিউমের কথা বলি, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমরা এই সারফেসের এরিয়া হচ্ছে 4, যেহেতু এটা গোলকীয়, 4πp²। তো 4πp², থিকনেস হচ্ছে ডিপি। তাহলে কি হলো, এটুকুর ভলিউম আমি পাচ্ছি 4πp², অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ডিপিএক্স, ডিপিওয়াই, ডিপিজেড। ক্লিয়ার? মাথায় ঢুকছে জিনিসটা? স্যার লেখাটা না আমি দেখি নাই স্যার, নিচে যে লিখছেন দেখা যায়নি স্যার। এটা লিখেছি ডিপিএক্স, ডিপিওয়াই, ডিপিজেড ইজ ইকুয়াল টু 4π² স্যার ডিপি। মাঝামাঝি যদি লিখতেন তাহলে দেখা যেত। অন্যরা দেখতে পাচ্ছ না? স্যার ওনাকে একটু জুম আউট স্যার জুম ইন করতে বলেন। তোমারটা মনে হয় স্ক্রিন এরিয়ার বাইরে চলে গেছে মার্জিয়া। জি স্যার, স্যার জুম করলে কারণ তো আমি তো স্যার ফুল স্ক্রিনে দাগ পড়ে যে। আমি তো ফুল স্ক্রিন ভিউতে লিখছি রে বাবা। স্যার করছি স্যার, ওই যে আপনি যে বলেন বোর্ডে লেখালেখি হয়ে যায়, এই জন্য স্যার আচ্ছা জুম দেখো তো করলে এখন, তো অনেক সময়। হ্যাঁ এখন করছি স্যার, কিন্তু ওই এখন দেখা বোর্ডের মধ্যে যায়? দাগ হয়ে যায় আমি যদি করতে যাই। হ্যাঁ এখন দেখতে পারছি, জুম করছি। জুম করতে গেলে স্যার বোর্ডে দাগ পড়ে যায়। এই যে প্রচুর দাগ পড়তেছে বোর্ডে, আরে কি সমস্যা! স্যার ওই স্যার জুম করতে গেলে স্যার বোর্ডে দাগ পড়ে যায় স্যার। হ্যাঁ এবার দেখতে পাচ্ছি স্যার। কি পরিমাণ দাগ দিছো তুমি বোর্ডে! হ্যাঁ, ক্লিয়ার? এই আগে ছিল 8 জন, এখন 5 জন, ঘটনাটা কি এরকম হচ্ছে কেন? ক্লাসটা নিয়মিত তো কেউ করতে চায় না। তাহলে এই জন্য ডিপিএক্স, ডিপিওয়াই, ডিপিজেড মানে হচ্ছে 4π² ডিপি, কারণ এটা ক্লিয়ার করাটা খুব জরুরি। এখন ভরবেগের আয়তন উপাদানকে পি ব্যাসার্ধ এবং ডিপি পুরুত্বের গোলকীয় খোলক, যেটা আমি বুঝালাম তোমাকে, এবং পি ভরবেগ সম্পন্ন কণার সংখ্যা, তাহলে পাই ডিএন ইজ ইকুয়াল টু এই যে ভলিউম, সুতরাং এনএস ভি বাই এইচ কিউব 4π² ডিপি। দিস ইজ দ্য নাম্বার অফ কি পার্টিকেল। এখন এখান থেকে আবার তোমার এই জিনিসটাকে আমরা লিখছি ফাংশন অফ জিপি, ভি বাই এইচ কিউব 4π², এটাকে আমরা ফাংশন অফ জিপি লিখছি। তাহলে এনএস জিপি ডিপি, এটা হচ্ছে ভরবেগের পরম মান পি এর প্রতি ব্যবহৃত অবস্থার ঘনত্ব, অর্থাৎ না স্টেট ডেন্সিটি, ডেন্সিটি অফ স্টেটস, ঠিক আছে, ইন ইউনিট কি বলে তোমার রেঞ্জ অফ পি, ভরবেগের প্রতি একক ব্যবধিতে স্টেট ডেন্সিটি, সেটাকে আমরা জিপি দিয়ে প্রকাশ করলাম। কেননা তুমি দেখতেই পাচ্ছ এখানে ভি টোটাল ভলিউম, আমরা এটাকে ধরেছি ডিএক্স, ডিওয়াই, ডিজেড, অর্থাৎ আহ, তোমার কি বলে অবস্থান নির্দেশক, আমরা যে ভলিউম যেটা আমরা চিন্তা করি, স্থানাঙ্ক আর কি, ডিভাইডেড বাই এইচ কিউব। তাহলে এইচ কিউবের ডেফিনিশন আমরা এর আগে দিয়ে আসছি যে প্রত্যেকটা মানে একটি মাত্র ইয়ের জন্য প্রতি এইচ কিউবে আমরা একটি মাত্র আহ, আহ, কি বলে তোমার স্টেট ডেন্সিটি আমরা এক বিবেচনা করি প্রতি এইচ কিউবে। তাহলে নাম্বার অফ স্টেটস ইন দিস ভলিউম ইনটু দ্য ফাংশন 4πp²। তো এটাকে আমরা জিপি হিসেবে ডিফাইন করেছি। এখন দেখো, একে যদি আমরা নিম্নরূপে লিখি, ডিএস ইজ ইকুয়াল টু জি গামা ডি গামা, যেটা আমরা প্রথমে লিখেছিলাম। তাহলে জি গামা কমন নিয়ে আমরা ডি গামা বাই ডিপি ইন্টু ডিপি আকারে লিখতে পারি এই জায়গাটাতে, কারণ ডিপি আমার ছিল না। তাহলে সেই সেন্সে আমি এই জি গামা বাই ডি গামা, ডি গামা বাই ডিপি ইন্টু ডিপি, এই জায়গাটাকে আমি লিখছি এখন জিপি। তাহলে জিপি মানে হচ্ছে জি গামা ইন্টু ডি গামা বাই ডিপি, and that is equal to, এখান থেকে আসো, 4πp² ভি বাই এইচ কিউ। তাহলে এখানে দেখো সে জাস্ট একটার সাথে একটা রিলেশন স্থাপন করা হয়েছে থ্রু প্রপার লজিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। শক্তির মাধ্যম প্রকাশ করলে ডিএস ইজ ইকুয়াল টু জিপি ডিপি, এটাকে আমরা ধরো শক্তির এপসাইলনকে আমরা শক্তির সিম্বল হিসেবে ইউজ করি। তাহলে আমরা লিখতে পারি ডিপি বাই ডি ই ইন্টু ডিই।
এপসাইলন হিসেবে লিখেছি, তুমি ই পড়ো, অসুবিধা নেই। আর এটা কিন্তু স্মল পি, এখানে আবার ক্যাপিটাল পি ঢুকেছে, এটা স্মল পি, কিন্তু এটা প্রিন্টিং মিস্টেক। তো সেই জায়গাতে আমরা এটাকে বলছি জিই। তাহলে একটা জিনিস হচ্ছে যে আমরা এই যে ডেন্সিটি অফ স্টেটের জন্য যে ফাংশনটা আমরা ডিফাইন করছি বারবার, স্ট্যাটিস্টিক্যাল ওয়েট ফাংশন, এইটা কিন্তু দেখো কখনো আমরা মোমেন্টামের জন্য লিখছি, কখনো আয়তন বা ভলিউম এলিমেন্টের জন্য লিখছি, আবার কখনো এনার্জির ব্যবধির জন্য আমরা লিখছি, বাট তার প্যাটার্নটা একই রকম। এখন যদি তুমি কাইনেটিক এনার্জিকে পি স্কোয়ার বাই টু এস এম লিখো, হুম, আর পার এনার্জি ইন্টারভেলে যদি অবস্থান ঘনত্ব বলো, তাহলে জিই ইকুয়াল টু দাঁড়াচ্ছে জিপি ডিপি বাই ডিই। এই দেখো এখানে লিখেছে এপসাইলন, এখানে আবার চলে আসছে ই। এইগুলো কিন্তু ইউনিফর্ম হবে, এপসাইলন লিখলে এপসাইলনই লিখবা, কেমন? সেটা ইজ ইকুয়াল টু, এবার আসো এই যে রিলেশনটা, তোমার জিই এর মান তো তুমি লিখলে, আর কোথায় গেল পি স্কোয়ার এর ভ্যালু, মানে পি এর যে ভ্যালু, সেই পি এর ভ্যালু হচ্ছে টোয়াইস এম রুট ওভার টোয়াইস এম ই বা টোয়াইস এম এপসাইলন। এখানে দেখো ঝামেলা করেছে, এখানে দুই জায়গাতে ই লিখেছে, বাট আমরা আবার এনার্জি নির্দেশক সূচক এপসাইলন ইউজ করেছি। তাহলে তুমি যে কোনো একটা নির্দেশ করো, দুটো করো না, যে কোনো একটা করো, সেটা ভালো হবে। যে কোনো একটাকে নির্দেশ করো, দুটো করলে এটা ঝামেলা মনে হচ্ছে আমার কাছে। এভাবে আকাঙ্ক্ষিত যে কোনো চলকের জন্য অবস্থার ঘনত্ব অর্জন করা যেতে পারে, এবং প্রতি ক্ষেত্রে কণার সংখ্যা হবে ডিএন ইজ ইকুয়াল টু প্রত্যাশিত দখলদারিত্ব সংখ্যা, যেটাকে আমরা এটাকে মানে এটাকে বলে অকুপেশন নাম্বার, এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য পার্টিকেল, যেটাকে বলে অকুপেশন নাম্বার, মানে কতগুলো কণা ওখানে ওই জায়গাগুলো বা স্টেট গুলো দখল করেছে তার সংখ্যা, ইন্টু স্টেট ডেন্সিটি, প্রতি একক আয়তন স্টেটের সংখ্যা কত, ইন্টু ইন্টারভেল বা ব্যবধি। এই যে দিস দিস দিস, এটাকে বলা হয় আকাঙ্ক্ষিত চলকের সংখ্যা। বিভাজন অপেক্ষক আহ দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে, এটা উনি কথাও বলেছেন। জেড নট গণনার জন্য এপসাইলন এস শক্তি অবস্থার স্বতন্ত্র সমষ্টিকে এপসাইলন শক্তির বিপরীতে সমাকলন করে পাই। তো জেড নট ইকুয়াল টু সামেশন ওভার এস ই টু দি পাওয়ার মাইনাস বিটা এস। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি উইথ রেসপেক্ট টু ডিএস, তাহলে কি পাচ্ছি, ইজ ইকুয়াল টু ডিএস কে আমরা ওখানে ডি গামা বাই ডিএস, মাউসটা খুব ডিস্টার্ব করে। ডিএস ইকুয়াল টু আমরা লিখেছিলাম ডিএস বাই ডি গামা ইন্টু ডি গামা, তার মানে জি গামা এবং জি গামা ডি গামা। আচ্ছা, এখানে কিভাবে লিখলাম, জি গামা এর মান ছিল 1/h কিউব। বুঝতে পেরেছো জিনিসটা? ডিএস টাকে আমরা লিখেছি ডিএস বাই ডি গামা বাই ডিএস ইন্টু ডিএস। তো ডি গামা বাই ডিএস মানে হচ্ছে জি গামা, জি গামা এর ভ্যালু হচ্ছে 1/h কিউব। সুতরাং ডিএস টাকে আমরা ট্রান্সফার করে লিখতে পারি ডি গামা বাই h কিউব ইন্টু, বুঝো না এই জিনিসটা? জি স্যার, বুঝতে পারছি। একটু আগে ওই যে ইয়ার এই যে জিগামার একটু মানটা। আগে যেটা আমরা করলাম, দেখো ডিএস মানে ডিএস বাই ডি গামা ইন্টু ডি গামা, ডি গামা মানে জি গামা হচ্ছে ডিএস বাই ডি গামা।
জি গামার ভ্যালু হচ্ছে 1/h3, তার মানে ডি গামা বাই h3। এই ডিএস এর পরিবর্তে আমরা ডি গামা বাই h3 লিখেছি এখানে। এই ঠিক আছে। এখন ইটাকে আমরা ওই যে কাইনেটিক এনার্জি শুরুতেই বলেছি যে আমরা এই দেখো স্টার্টিং এ বলেছি যে ইকুয়াল টু পি স্কোয়ার পি এক্স স্কোয়ার পি ওয়াই স্কোয়ার পি জেড স্কোয়ার বাই টু আইসন আকারে লিখবো এনার্জিকে। তাহলে সেই কাজটা করলাম আমরা এখানে, অর্থাৎ ভলিউম স্পেস এবং কোঅর্ডিনেট স্পেসের টোটালটাকে বিবেচনা করলাম ডি গামা এস ইকুয়াল টু, কারণ ডি গামা ইজ ইকুয়াল টু ডিএক্স ডিওয়াই ডিজেড ডিপিএক্স ডিপিওয়াই ডিপিজেড। ডিএক্স ডিওয়াই ডিজেড মানে ডিভি ইন্টু ডিপিএক্স ডিপিওয়াই ডিপিজেড। এখানে আমরা একবারে ভলিউম ইন্টিগ্রাল লিখেছি, কিন্তু এখানে তিনটা কম্পোনেন্টের জন্য আলাদা তিনটা লিখেছি, কেননা কাইনেটিক এনার্জিতে মোমেন্টামের তিনটা কম্পোনেন্ট আলাদা রয়েছে। তাহলে এইটাকে আমরা ভেঙে এখন টোটাল লিখতে পারি, কারণ ইন্টিগ্রেশন ডিভি মানে ভি। সো এই পার্টটার কাজ শেষ। তাহলে থাকলো কি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন ডিপিএক্স ই টু দি পাওয়ার এক্স কম্পোনেন্ট, ইন্টিগ্রেশন ডিপিওয়াই ই টু দি পাওয়ার ওয়াই কম্পোনেন্ট, কেননা এটাকে তুমি ভাঙলে এত ইন্টু এত ইন্টু এত আকারে লিখতে পারো, সেইভাবে তুমি লিখেছো। যা তিনটি স্বতন্ত্র ল্যাপ্লাস সমাকলনের গুণফল, যাদের প্রত্যেকের মান হচ্ছে, এটা স্ট্যান্ডার্ড। এই ভ্যালুটা স্ট্যান্ডার্ড ভ্যালু, মনে রেখো। স্ট্যান্ডার্ড মানে কি ক্যালকুলেশন করে বের করা যায় ল্যাপ্লাস ইন্টিগ্রাল থেকে। এখন তোমার ওটার দরকার নেই। তাহলে টোয়াইস পাই এম বাই বিটা হোল টু দি পাওয়ার হাফ। এরা আবার একটু অন্যভাবে লিখেছে পাই ইন্টু টোয়াইস এম, দরকার নেই, টোয়াইস পাই এম বাই বিটা হোল টু দি পাওয়ার হাফ। তো সেভাবে যদি তুমি লিখো তাহলে আসছে তিনটা টু দি পাওয়ার হাফ হলে 3/2, একদম ইজি। তাই সেখান থেকে আমরা পাচ্ছি দিস ইজ দ্য ভ্যালু। এখন এটাকে আমরা একটু আরেকটা জিনিস আমরা ডিফাইন করি এখানে, ল্যামডা টি। ল্যামডা টি দিয়ে আমরা মূলত এই টার্মটাকে, যে এইচ স্কোয়ার বাই টোয়াইস পাই এম কে টি টু দি পাওয়ার হাফ, এটা যদি আমরা ডিফাইন করি তাহলে উল্টাটা হচ্ছে টু দি পাওয়ার মাইনাস হাফ। তার মানে হচ্ছে ভি ল্যামডা টি টু দি পাওয়ার -3, এভাবে লিখেছে। এটা হলো কণার তাপীয় তরঙ্গ দৈর্ঘ্য, থার্মাল ওয়েভলেংথ অফ দ্য পার্টিকেল। কোয়ান্টাম বলবিদ্যায় ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এই তাপীয় তরঙ্গ দৈর্ঘ্যের অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে। যেমন ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এরকম। কি বাংলা ব্যবহার করলো, অন্তরঙ্গ সম্পর্ক। অন্তরঙ্গ শব্দটা তো জীবিত জীবিত বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। মানে আমার মনে হয় যে ক্লোজ রিলেশন বুঝাইতে আর গিয়ে এটা বলেছে আর কি। হ্যাঁ স্যার দুইটা তরঙ্গ দৈর্ঘ্য মনে হয় সাথে অ্যাটাচ হয় স্যার। হ্যাঁ। তাহলে ভরবেগ বসাও, ভ্যালুগুলো বসাও। আর এখানে যে শক্তিটা এপসাইলন দিয়ে দেওয়া, ই দিয়ে দিলেও হবে। পি সমান সমান 2 me টু দি পাওয়ার হাফ। তো এই দুটোকে আমরা যদি রিলেট করি তাহলে দাঁড়াচ্ছে এরকম, ডি ব্রগলি ওয়েভলেংথ ইজ ইকুয়াল টু তোমার রুট ওভার টোয়াইস পাই ল্যামডা টি বাই 3। দিস ইজ দ্য রিলেশন বিটুইন। তাহলে এটা একটা প্রশ্ন হতে পারে যে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য এবং তাপীয় তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি। সেটার জন্য তুমি এখান থেকে আনসার করলে হবে, কিন্তু এই যে ডিএস এর বিষয়টা, ডিএস এর বিষয় তখন ডেফিনেশনটা দিয়ে আসতে হবে তোমাকে। বুঝতে পেরেছো? ডিএস এর ডেফিনেশনটা জি এখান থেকে দিয়ে আসতে হবে, কিন্তু পুরাটা লাগবে না, উপরের অংশ পুরাটা তোমার দরকার নেই। কি মারিয়াম, বোঝা যাচ্ছে? কে কে আছে? স্যার আজকে মারিয়ম নাই ক্লাসে। মারিয়াম জয়েন করে নাই আজকে? ও তো গত দিনও মনে হয় জয়েন করে নাই, ঘটনা কি? আজকে প্রথম দিকে ছিল স্যার, ওই মাঝে দিয়ে মেবি নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা, পৃথিলা। স্যার ওই যে জিরায় তো তাপীয় শক্তি যেটা এপসাইলন দিয়ে প্রকাশ করছে স্যার। স্যার এটা এটা কি দিয়ে প্রকাশ করলে হবে নাকি এপসাইলন দিয়ে করতে হবে? আমি একটা কথা বারবার বলেছি, তুমি খেয়াল করে, তুমি ই দিয়ে লিখলে সব জায়গায় ই দিয়ে লিখবা,
এপসাইলন দিয়ে লিখলে সব জায়গায় এপসাইলন, কিন্তু এই বইয়ের মধ্যে যেমন মিক্সড করে ফেলেছে, একবার ই একবার এপসাইলন, এটা একটা সমস্যা না? এক্সামিনার তো বুঝতে পারবে না তুমি কোনটারে কি বলছো, কখন কি বলছো। একটা মানুষকে তুমি একই জায়গায় বসে যদি তিন চারটা নামে ডাকো, তাহলে অন্যান্য মানুষটা কেমনে বুঝবে তুমি কাকে ডাকতেছো? বুঝছি স্যার। আমার কথা বুঝছো? স্যার তুমি যেটা দিয়ে প্রকাশ করো, তুমি যে কোনো একটা দিয়ে প্রকাশ করো। যেমন তুমি এখানে লিখেছো আহ, বিভাজন ফাংশনকে বলেছো জেড নট ইকুয়াল টু সামেশন ওভার এস ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন এস। এখন তুমি শুরু থেকে যদি বলে ইএস, দ্যাটস রাইট, ইএস। একবার বলবা ই একবার এপসাইলন, এরকম হলে তো এক্সামিনার কনফিউশনে পড়ে যাবে। এটা কি এবার ইম্পর্টেন্ট? কি মনে হয়, এটা কি গুরুত্বপূর্ণ? বিধেয় সমাবেশের সম্ভাব্যতা ঘনত্ব। তোমরা একটু হেল্প না করলে হবে না তো, তোমরা চুপচাপ থাকলে কেমন হবে? সম্ভাব্যতা ঘনত্বের কোনো প্রশ্নই দেয় নাই তোমাদেরকে। এখন কি এটা কন্টিনিউ করবো না পরের টপিকে চলে যাব? আচ্ছা, আমি তো ডিসকাস করলাম, একটা কাজ করি এখন, আমরা একটু দেখি এর পরের টপিক কি কি আছে। আমার মনে হয় এটা না পড়লেও চলবে। বর্ণনামূলক একটা থিওরি, অনেক লম্বা, কিন্তু গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। তোমরা কি বলো? এটা গুরুত্বপূর্ণ? জি স্যার, এটা স্যার এটা এক গুরুত্বপূর্ণ? পারমাণবিক গ্যাস, এটা মনে হয় 2021-এ চলে আসছে মনে হয়। এটা এটা চলে আসছে বলছো তুমি? জি স্যার, চলে আসছে। বিভাজন ফাংশন স্যার। হ্যাঁ স্যার আসছে তো বিধেয় এটা। সমাবেশ আদর্শ এক পরমাণু। ও, এটা তো ক্রস ক্রস দেওয়া এটা। ও, স্যার এর পরের প্রশ্নটা আলোচনা করলে ভালো হবে, যে 3.04। দাঁড়াও আমরা গ্রাজুয়ালি যাই। হেলমholtz মুক্ত শক্তি আছে তো? দেখো, স্যার একটি এক হেলমholtz পরমাণু। মুক্ত শক্তি দেওয়া নাই কিন্তু। হ্যাঁ, স্যার এটা তো হচ্ছে মানে এটা সম্পর্কিত প্রশ্ন দেওয়া নাই সাজেশনে। তুমি সাজেশন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। না আমার কাছে স্যার যে বইটা আছে ওটা দেখতেছি।
এখানে আমার এখানে দেখতে পাচ্ছ সাজেশনটা? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার 3.01 দেখতে পাচ্ছি। নাম্বার প্রশ্ন এটা। শক্তি রাশি মেলাটা মানে এই জায়গাটা মানে ইম্পর্টেন্ট। এখানে স্যার এটা আবার ওই অনেকবার আসছে স্যার, ইম্পর্টেন্ট আছে। জি স্যার, এটা স্যার কিন্তু বিশেও আসে। কিন্তু বিভাজন অপেক্ষক চলে আসছে বলছো? আবার না একটু দেখে স্যার বিভাজন নিই। বিভাজন অপেক্ষক অপেক্ষক আসে নাই, এবারের স্যার জন্য এটা আসছে বিভাজন স্যার, অপেক্ষক স্যার এটা ইম্পর্টেন্ট। 20-এও আসছে এটা স্যার, চলে 21-এও আসছে, আসছে। এটা তো চলে আসছে। বিভাজন অপেক্ষক চলে আসছে স্যার। স্যার এটা রিপিট 20-এ করছে স্যার 21-এ আর কি। তাহলে তো স্যার রিপিট ওই যে করছে। রাশিমাল, ওই জি স্যার। স্যার হেলামোচের যে বিভাজন ফাংশন রাশিমালাটা। বিধেয় সমাবেশে এক পরমাণু আদর্শ গ্যাসের জন্য বিভাজন ফাংশন নির্ণয় করে, স্যার এটা আসছে। স্যার হ্যাঁ এটা কিন্তু বুঝতে আসলে পড়া বিভাজন লাগবে স্যার। ফাংশন ব্যাখ্যা হেলমহোল্টজ করো, এর মুক্ত শক্তি। গুরুত্ব লিখো স্যার, এটা এবারের জন্য ইম্পর্টেন্ট দেওয়া। স্যার বিভাজন অপেক্ষকটা স্যার একটু পড়াই দেন স্যার, কারণ 2বার আসছে স্যার, টানা স্যার। এবার স্যার দিলে পরে। আমারও তাই মনে হচ্ছে। জি স্যার। জি স্যার, তাইলে স্যার পড়াই দিলে ভালো হয়। ও, মনে হয় বৃষ্টি আসছে। দাঁড়াও। আহা, কি আরাম! গরমে মানুষ হাঁসফাঁস করছে। আজকে তোমাদের ওদিকে কার এলাকায় বৃষ্টি হয়েছে বলো? এখানে তো বিভিন্ন জন বিভিন্ন এলাকা থেকে আছো। কুমিল্লায় আজকে বৃষ্টি হয়েছে। জি স্যার স্যার, আমাদের পাবনাতে হয় নাই। কুমিল্লায় বৃষ্টি হয়েছে? জি জি স্যার। স্যার। ওই দিকের কি অবস্থা? পাবনা, স্যার হয় রাজশাহী? নাই এদিকে, স্যার তার মানে এদিকে তো হয় নাই। মানে টোটালি বৃষ্টি আবহাওয়া হয় নাই। একই ঠান্ডা। টোটালি বৃষ্টি হয় নাই তোমাদের এলাকায়? হ্যাঁ স্যার। দুঃখজনক। এখানে দেখো, আমি সিস্টেমটা একটু বলে দিই। আদর্শ এক পারমাণবিক গ্যাসের শক্তি বন্টন অবিচ্ছিন্ন প্রকৃতির হয়, অর্থাৎ কন্টিনিউয়াস। আর অবিচ্ছিন্ন শক্তি বন্টনের ক্ষেত্রে বিধেয় সমাবেশে বিভাজন অপেক্ষক হলো জেড ইজ ইকুয়াল টু 1/(n)। ওই যে 1/h³ ছিল না, এখন n সংখ্যকের জন্য হলে তাহলে ফ্যাক্টোরিয়াল n সংখ্যক তার আসছে তোমার সমাবেশ সংখ্যা হচ্ছে। আর যেহেতু n সংখ্যক, সেজন্য h³ হলে এটা h⁻³ ইন্টিগ্রেশন e⁻−β দেখো এখানে ঠিক দিয়ে লিখেছে, দেখেছো? ভলিউম এলিমেন্ট ডি গামা। তাহলে টোটাল বের করলে সামেশন যদি তুমি তুলে দাও, তুমি একটা লিখতে পারো সামেশন ওভার এত জি দিয়ে, জি অফ সামেশন ওভার এত, তাহলে জি এর ভ্যালুতে দাঁড়াচ্ছে 1/(1/) h⁻³ আর সামেশনের পরিবর্তে যখন ইন্টিগ্রেশন আসছে, মনে রাখতে হবে যখন আমরা বিচ্ছিন্ন বলি তখন আমরা সামেশন ব্যবহার করি, আর যখন আমরা কন্টিনিউয়াস বা নিরবচ্ছিন্ন বলি তখন আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করি। আর এটাই হচ্ছে ইন্টিগ্রেশন এবং সামেশনের মধ্যে মূল পার্থক্য। যদি তুমি কোনো বিচ্ছিন্ন ফাংশনের সমষ্টি বের করো তখন সামেশন ব্যবহার করতে হবে, আর যখন তুমি কন্টিনিউয়াস কোনো ফাংশনের সমষ্টি বের করবে তখন ইন্টিগ্রেশন ব্যবহার করবে। আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে মিথস্ক্রিয়া ঘটে না। এটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাসের পোস্টুলেটের মধ্যে তুমি পড়েছিলে যে গ্যাস অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, মনে আছে? গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য মনে পড়ে? ইন্টারমিডিয়েটে বা থার্মোডিনামিক্সে পড়েছো ফার্স্ট ইয়ারে, মনে আছে কিনা? আমার কথা শুনতে পাচ্ছো তোমরা? হ্যাঁ স্যার।
জি স্যার। গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যের মধ্যে একটা পয়েন্ট ছিল যে গ্যাস অণুসমূহের মধ্যে পারস্পরিক কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, মনে আছে? ছয়টা না আটটা পয়েন্ট ছিল না? স্যার 8টা পয়েন্ট ছিল। তার মধ্যে একটা পয়েন্ট ছিল এরকম, গ্যাস অণুসমূহের পরস্পরের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, অর্থাৎ আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো মিথস্ক্রিয়া ঘটেনি। হ্যাঁ স্যার, মনে পড়ছে। হ্যাঁ, এই জন্য তার শক্তি সিম্পলি সবগুলোর আলাদাভাবে যে কাইনেটিক এনার্জি সমষ্টি, সেটা দিয়েই আমরা আদর্শ গ্যাসের একটা নির্দিষ্ট পরিমাণ আদর্শ গ্যাসের শক্তি, অণুগুলোর গতিশক্তিকে আমরা সামেশন দিয়ে বের করি, প্রত্যেকের শক্তিকে আলাদা আলাদা ভাবে যোগ করি। আর দশা আয়তন হয় মানে গুণফল আকারে আসবে, অর্থাৎ তোমার জেনারেলাইজড কোঅর্ডিনেট যেটা আমরা কিউ এবং পি দিয়ে প্রকাশ করে থাকি, কিউ এরও তিনটা ডাইমেনশন থাকে, পি এরও তিনটা ডাইমেনশন থাকে, তাহলে প্রত্যেকটার জন্য তিনটা করে কিউ, তিনটা করে পি। তাহলে আয়তন যখন হয় তখন তারা গুণফল আকারে আসে, এই জন্য এই চিহ্নটা হচ্ছে প্রোডাক্ট অফ। এর মানে হলো ডিকিউ 1 ডিপি 1 প্লাস, না সরি, ডিকিউ 1 ডিপি 1 ডিকিউ 2 ডিপি 2 ডিকিউ 3 ডিপি 3, এইভাবে করে এটা চলতে থাকবে। এটাকে বলা হয় প্রোডাক্ট। আর এটা হচ্ছে সামেশন, এটা হচ্ছে যোগ যোগ আকারে আসবে, এটা গুণ আকারে। ক্লিয়ার? তা যদি হয় তাহলে আমরা ঠিক এই জায়গাটিতে ডি গামা এর মানটা বসিয়ে দিই, আর ই এর জায়গাতে p²/2m বসিয়ে দিই। যেহেতু বাঁ দিকে ইন্টিগ্রেশন আছে, তাহলে এখানে আর সামেশন লিখতে হবে না। এবার আমরা এগিয়ে যাই। দেখো, জাস্ট এটাকে ভেঙে আমরা লিখছি, এটা কিন্তু প্রোডাক্টের জায়গাতে আছে, এটা কিন্তু প্রোডাক্ট অফ দিস। তাহলে ইন্টিগ্রেশন অফ দ্য প্রোডাক্ট অফ দিস যখন আমরা করলাম, তখন কি পাচ্ছি? এক্সপোনেনশিয়াল অফ প্রোডাক্ট i is equal to 3n টা আসছে তোমার যে তিনটা ডাইমেনশনের জন্য, আমি বললাম একটু আগেই প্রত্যেকটারই তিনটা করে ডাইমেনশন, এই জন্য আই এর ভ্যালু আসছে তোমার 3n পর্যন্ত যাবে, এটা আই এর ভ্যালু 3n পর্যন্ত হবে। তাহলে আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে যদি আমরা ইন্টিগ্রেশন অফ ডিকিউ কে ধরি ভি, তাহলে এন সংখ্যক যখন হচ্ছে তখন তার ভলিউম হবে v⁴n। এন সংখ্যকের জন্য ভলিউম হচ্ছে v⁴n, এটাকে আমরা বাইরে নিয়ে আসছি v⁴n। এটা আমাদের ডেফিনিশনের মধ্যে রয়েছে, v⁴n ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি প্রোডাক্ট অফ দিস। এই প্রোডাক্ট অফটাকে আমরা এই যেটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে, দেখো, দিস ইকুয়াল টু v⁴n। তাহলে এখান থেকে এখন ইন্টিগ্রেশনটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করতে গেলে কি করতে হবে? সিম্পলিফাই করতে হবে। আমরা এটাকে একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের ফর্মে যদি নিতে চাই, তাহলে পি বিটা pi² ডিভাইডেড বাই টোয়াইস এম কে ay² ধরি, যেখানে a ইকুয়াল টু β/2m। তাহলে এই ইন্টিগ্রেশনটার রূপ দাঁড়াচ্ছে এরকম, এবং এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন। তোমরা বিটা ফাংশন গামা ফাংশন পড়েছো, মনে আছে? হ্যাঁ স্যার, বিটা ফাংশন গামা ফাংশন পড়েছি। এটা বিটা ফাংশন থেকে আসবে এবং সেটার মান হচ্ছে √π/a। √π/a। যদি এখানে শুধুমাত্র e⁻−y² dy হতো, তাহলে এটার মান হতো √π। যদি 2 থাকতো তাহলে হতো √π/2। যদি 5 থাকতো আসতো √π/5। তাহলে a আছে, এটা আসবে √π/a। আর তা যদি হয় তাহলে এটাকে আর একটু রিঅ্যারেঞ্জ করো। এখানে a ইজ ইকুয়াল টু β/2m, সুতরাং আহ, তুমি এর মানটা বসিয়ে দিলে হচ্ছে 2πm/β।
আর বিটা এর মান হচ্ছে 1/kT, সুতরাং এটাকে একবারে লিখলে আসছে টোয়াইস পাই এম বাই কেটি। দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রেশন। এখন এই ভ্যালুগুলোকে আমরা যদি বসিয়ে দিই তাহলে দাঁড়াচ্ছে জেড ইজ ইকুয়াল টু দিস ইজ দ্য এক্সপ্রেশন। এটাই এক পারমাণবিক আদর্শ গ্যাসের বিভাজন অপেক্ষকের রাশি। তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি ডি ব্রগলি ওয়েভলেংথ হচ্ছে h/√/2πm/kT। সো সেই অনুযায়ী তুমি একটু রিঅ্যারেঞ্জ করো, কিউব করলে আসছে এটা, তাহলে এটাকে একটু ল্যামডা এর মাধ্যমে প্রকাশ করো। ল্যামডা এর মাধ্যমে প্রকাশ করলে আসছে জেড ইজ ইকুয়াল টু 1/(n) v/λ³ এই সমীকরণটাকে আমরা f⁴n লিখতে পারি, যেখানে f⁴n মানে v/λ³। সো দিস ইজ দ্য ওয়ে টু এক্সপ্রেস। হেলমহোল্টজ মুক্ত শক্তি, এটাও এবার সাজেশনে দেওয়া আছে। এটা তোমার হেলমহোল্টজ ফাংশনের ফ্রি এনার্জি ডেফিনেশন হচ্ছে f ইজ ইকুয়াল টু -kT লন জেড। জেডটা বিভাজন অপেক্ষক সবসময় মাথায় রাখতে হবে। তাহলে এখন জেড এর ভ্যালু বসিয়ে দাও, নাথিং ইজ ডিফিকাল্ট। শেষ। অভ্যন্তরীণ শক্তি ডেফিনিশন এটাই, মানে সামেশন ওভার EI e⁻⁻β ডিভাইডেড বাই e⁻⁻β। এখন সামেশন ওভার e⁻⁻β মানে হচ্ছে জেড। তাহলে আসো, লগ জেড ইজ ইকুয়াল টু দিস, লগ নাও। লগ নিলে সেটাকে আমরা লিখতে পারি এইভাবে, বিটাটাকে 1/τ হিসেবে লিখেছি সংক্ষেপে প্রকাশ করার জন্য। এখন ডিফারেন্সিয়েট করলে আসছে এভারেজ ভ্যালু অফ ই, মানে এটা গড় ভ্যালু ধরা হয়েছে, এটাকে গড় ধরা হয়েছে E/τ²। তাহলে ই ইজ ইকুয়াল টু আসছে দিস, τ² del/del লগ জেড। কিন্তু হেলমহোল্টজ ফ্রি এনার্জি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, হয়তোবা সাজেশনে গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু আহ, আসতেও পারে। সো এটাকে এ পর্যন্ত থিওরিটা যেহেতু পড়বাই, এর যতগুলো উপাংশ রয়েছে বা কি বলে তোমার অংশ রয়েছে উত্তরের সম্ভাব্য, সবগুলোই দেখে রাখো। ক্যালকুলেশন গুলো সিম্পল ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন অনুযায়ী আসছে, এখানে কোনো ইয়ে নেই। তো একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এখান থেকে ঠিকই বের করলাম যে এভারেজ এনার্জি ইজ ইকুয়াল টু 3/2 NKT। এটা কিন্তু আমরা এই পদ্ধতিতে বের করে প্রমাণ করলাম, 3/2 NKT। জাস্ট ডিফারেন্সিয়েট করে মানগুলো বসিয়ে বের করেছি। এনট্রপি হচ্ছে হেলমহোল্টজ মুক্ত এনার্জির সাথে এনট্রপি রিলেশন হচ্ছে এট কনস্ট্যান্ট ভলিউম del F/del T। এবার এফ এর ডেফিনিশন তুমি জানো, তাহলে ওখান থেকে তুমি এফ এর যে এক্সপ্রেশন উপর আমরা পেয়েছি ওখান থেকে তুমি লিখো এস এর মান, একটু ডিফারেন্সিয়েট করো। তবে তুমি এখানে যদি মনে করো যে এই টার্মের পরে তুমি এটা লিখে দিবা, কোনো সমস্যা নাই। মাঝখানে দুটো জাস্ট ডিফারেন্সিয়েটটা করে এফ এর মান বসিয়ে ডিফারেন্সিয়েট করে দেখানো হয়েছে কি আসে। বাট তুমি ইফ ইউ আর কনফিডেন্ট ইন দ্য এক্সাম হল, ইন রাইটিং অর জাম্পিং ফ্রম হিয়ার টু হিয়ার, নো প্রবলেম। এরপরে তুমি একবারে ভ্যালুটা বসিয়ে, এফ এর ভ্যালুটা বসিয়ে বলবা যে দিস ইজ দ্য এক্সপ্রেশন। তাহলে এই থিওরিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা থিওরি ছিল। এখান থেকে 3-4টা প্রশ্নের অ্যান্সার আমরা শিখি। এই চ্যাপ্টারে আসলে আর ইম্পর্টেন্ট তেমন কিছু আমরা বাদ রাখি না। মহাবিদ্যালয় সময় এটা তো সাজেশনে তো গুরুত্ব দিয়ে লেখা নাই, সবগুলাকে মানে মাইক্রোস্টেট মাইক্রো এনসেম্বলের জন্যই গুরুত্ব দেওয়া হয়েছে আর কি। এখন আমি একটা কথা বলি, তোমরা এই আমরা এই চ্যাপ্টারের যে মূল ধারণাগুলো আমরা আলোচনা করলাম, এই অনুযায়ী তোমরা হচ্ছে এখন ইয়ে করো, চ্যাপ্টারটা স্টাডি করে নেক্সট ক্লাসে বসো। আশা করি
কিছু টুকটাক সমস্যা থাকলে আলোচনা করে দিলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমরা ওই ক্লাসে আমরা পরের চ্যাপ্টার শুরু করতে পারবো আশা করি। ঠিক আছে? জি স্যার। আগামীকাল তোমাদের তাহলে, না আগামীকাল না, শনিবারে কি হচ্ছে তোমাদের তাহলে? শনিবারে নিউক্লিয়ার, নিউক্লিয়ারের শেল মডেলটা কি সবাই শেষ করেছো? মানে স্পিন অরবিট কাপলিং, যেটা আমি একটু আলোচনা করে দিয়েছিলাম, আর এর আগের গুলো তো ইন ডিটেলস আলোচনা করা হয়েছে। তো স্পিন অরবিট কাপলিং এর ক্ষেত্রে মানে পটেনশিয়ালের ক্ষেত্রে অরবিট এবং স্পিনের দুটোর অ্যাঙ্গুলার মোমেন্টাম যে প্রভাব, সেই জিনিসটার কম্বিনেশন ওখানে আলোচনা করা হয়েছে। বাট সেটা বোঝার জন্য যে প্রিভিয়াস আইডিয়া, সেটা কিন্তু আমি ডিসকাস করেছি। তারপরেও তোমরা যদি একটু দেখে রাখো তাহলে দেখা যাচ্ছে আমি ওখানে সামান্য একটু আলোচনা করে পরের চ্যাপ্টারে চলে যেতে পারবো। পরীক্ষা যেহেতু এসে গেছে, তোমাদেরও তো একটু এখানে টাইম ইনভেস্ট করতে হবে, তাই না? জি স্যার। তো এমনিতে কি তোমাদের ক্লাস করে কাজ হচ্ছে তো? ক্লাসগুলো করাতে উপকার হচ্ছে কিনা? আমাকে শুনতে পাচ্ছ মেহেদি? আমার কথা শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছ আমাকে তোমরা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে। বাবারে কি করব, এই যে এত চেষ্টা করেও স্মুথনেসটা ধরে রাখতে পারি না। মানে এমন দুর্ভাগ্য আমাদের, টাকা দিচ্ছি, মাসে মাসে এক গাদা টাকা দিচ্ছি নেট কানেকশনের জন্য, মোবাইলে এমবি কেনার জন্য, এত কিছু করছি, কিন্তু মানে দেখতেই তো পাচ্ছ কি অবস্থা। কোনো সার্ভিসই স্যার ভালো না, ব্রডব্যান্ডও ভালো না স্যার, মোবাইল ডেটাও ভালো না। হ্যাঁ, কি বলছো? স্যার বললাম, কোনো দিকে সার্ভিস ভালো না স্যার, ব্রডব্যান্ডও ভালো না স্যার, মোবাইল ডেটাতে ভালো না স্যার। এটাই প্রবলেম। না, বলছি ক্লাসগুলি, এমনিতে ক্লাসগুলি করাতে প্রিপারেশন নেওয়ার যে কাজটা, সেটাতে উপকার হচ্ছে কিনা তোমাদের? জি স্যার, অবশ্যই স্যার। ওটাই বলছি আর কি, যে ক্লাসগুলো করাতে আসলে কাজটা আর একটু, অনেকে ক্লাস করছে না, ভিডিও দেখছে, ওরা ভাবছে যে ক্লাস করে টাইম নষ্ট হচ্ছে, কিন্তু দেখো এই যে দুই তিনটা চারটা প্রশ্ন নিয়ে আলোচনা করে যে যে কাজটা এখন হলো, তুমি একা একা পড়তে গেলে এই আইডিয়া গুলো কি পেতে, আমাকে বলো? কোন প্রশ্ন না আসলে স্যার। কত লিখতে হবে, কি করতে হবে? তাহলে এই ক্লাসটা না করা মানে এটা বোকামি না? আর আমি যেহেতু ক্লাস নিচ্ছি, কষ্ট করছি, তোমরা 10 জন বসলেও আমার যে কষ্ট, তোমরা 20 জন বসলেও যে কষ্ট, 200 জন বসলেও সেই কষ্ট, একজন বসলেও সেই কষ্ট। তাহলে ক্লাসটা তুমি না করে তোমার লাভটা কি?
এমন তো না যে ক্লাসে বসে কোনো উপকার হচ্ছে না, সেটা তো না। তাহলে ওই কথা রইলো, শনিবারে তোমরা তাহলে একটু স্পিন অরবিট কাপলিং এ যেটা হালকা ডিসকাস করা হয়েছিল ওইটা একটু তোমরা দেখে নিয়ে এসো, তাহলে ওটা আলোচনা করার পর আমরা পরের চ্যাপ্টার টাচ করতে পারবো আশা করছি শনিবার। আর এই চ্যাপ্টারে আমরা যতটুকু জি স্যার, পড়েছি, পড়ার আমাদের স্যার ধরন নিউক্লিয়ার তারপরে রিয়াকশনটা স্যার যদি স্যার শেষ হয়ে যায় তাহলে স্যার একটু ভালো হয় তার। হ্যাঁ, নিউক্লিয়ার রিয়াকশনটা হয়ে গেলে তো সিলেবাসই শেষ, কারণ এর পরে তো এত ওরকম ক্রিটিক্যাল আর কোনো কিছু নাই। যেগুলো আছে ওটা ধারাবাহিক ভাবেই তুমি ক্যাপচার করতে পারবে। নিউক্লিয়ার রিয়াকশন পর্যন্ত একটু কঠিন, এবং আশা করছি আমরা আগামী ক্লাস এটা শুরু করব। এমনিতে আমি যে পর্যন্ত পড়িয়ে শেষ করেছি এ পর্যন্ত তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নের প্রস্তুতি ক্লিয়ার তো? এ পর্যন্ত জি স্যার, তোমাদের ক্লিয়ার আছে কিনা? সেটাই। মোটামুটি স্যার প্র্যাকটিস করতেছি। ঠিক আছে, তাহলে রাখছি, ভালো থেকো সবাই। গুড নাইট।